হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে আলোচনা করব রকস্টার সিনেমাটাকে নিয়ে, যেটা আমি রিভিজিট করলাম পিভিআর ডায়মন্ড প্লাজা থেকে মাত্র 99 টাকায়। তো কীরকম আমার এক্সপিরিয়েন্স হলো তোমাদের সাথে ভিডিওতে সেটাই শেয়ার করব। তো দেখো, রকস্টার এই ছবিটা যেটা ডিরেক্ট করেছে ইমতিয়াজ আলী, আমার খুবই পছন্দের পরিচালক। তো ছবিটা আমি যখন রিলিজ করেছিলাম 2011 সালে, তখন আমি দেখেছিলাম। মানে তখন আমি হলে গিয়ে দেখিনি, তখন আমার হলে যাওয়ার অভ্যাস ছিল না, তখন আমি অত হিসেবে সিনেমা দেখতাম না আর কি। হ্যাঁ, সিনেমা বরাবরই ভালোবাসতাম, কিন্তু তখন আমি হলে গিয়ে ছবিটা দেখিনি আর কি। এবার যখন আমি রকস্টার দেখি ছবিটা, তখন ছবিটা আমার কাছে ডিসেন্ট লেগেছিল। তারপরে আমি দেখলাম যে ইদানিংকালে কিছু সময় ধরে ছবিটা নিয়ে খুব কথা হচ্ছে, অনেকেই সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছে, ছবিটাকে কাল্ট ছবি বলছে। তা আমার অনেক দিন থেকে প্ল্যান ছিল, মনে হচ্ছিল যে ছবিটার মধ্যে কী এমন আছে যে ছবিটা নিয়ে এখন এত কথা হচ্ছে। কারণ এই জিনিসটা আমরা ইমতাজের ক্ষেত্রে দেখে আসছি, সেটা ওনার জব উই মেট হোক, তামাশা হোক, হাইওয়ে হোক, সেই ছবিগুলো নিয়ে যখন রিলিজ হয় তখন ছবিগুলো নিয়ে অতটা কথা হয় না, কিন্তু সেই ছবিগুলো নিয়ে কিন্তু পরবর্তী কিন্তু অনেক কিন্তু কথা হয়। আমি দেখিনি, রকস্টার নিয়ে ইদানিং খুব কথা হচ্ছিল, তাই ভাবলাম ছবিটা আমি দেখে প্ল্যান করছিলাম আর কি। মানে যাতে ছবিটা অ্যাভেলেবল হয়, জি5 আছে, জিও সিনেমাতে ছবিটা অনেক অ্যাভেলেবল আছে, তাই প্ল্যান করছিলাম। তা আমি দেখলাম ছবিটা চলছে পিভিআর ডায়মন্ড প্লাজাতে। তাহলে ঠিক আছে, দেখবো যখন হলে গিয়ে দেখে আসি। তো ছবিটা হলে গিয়ে দেখলাম, সত্যি বলছি অসাধারণ সিনেমা, অসাধারণ। হতে পারে যে তখন আজ থেকে 13 বছর আগে 2011 সালে, তখন হয়তো আমি অতটা প্রিপেয়ার ছিলাম না এই ছবিটাকে দেখার জন্য বা বোঝার জন্যে। তো রকস্টার এই ছবিটা হচ্ছে জনার্দন থেকে জর্ডন, রকস্টার জর্ডন হয়ে ওঠার গল্প। জনার্দন যে একজন খুবই সাধারণ ছেলে, এরা বলা যায় সব কিছু খুব ক্যাজুয়ালি নেয়, একটা ডিসেন্ট মিডল ক্লাস লেভেল থেকে বিলং করে। তো সেই জনার্দন কীভাবে জর্ডন হয়ে হচ্ছে এই নিয়ে হচ্ছে গল্প। এখানে হচ্ছে জনার্দন থেকে জর্ডনের জার্নির গল্প। এবারে যদি আমি ভালো দেখো ছবিটা দেখবে, ছবির ফার্স্ট হাফ কিন্তু পুরোটা কিন্তু জনার্দনকে নিয়ে, সেখানে জনার্দনকে দেখে না, জর্ডনকে সেভাবে দেখতে কিন্তু পায় না, একেবারে দেখতে পায় না। এটা জনার্দনেরই গল্প। এবং যেহেতু এই ছবির গল্পটা জনার্দন বা জর্ডনের গল্প, মানে জনার্দন থেকে জর্ডন হয়ে ওঠার গল্প, তো দেখবে ছবির ফার্স্ট যেহেতু জনার্দনকে নিয়ে, এবং তার ক্যারেক্টার যেহেতু খুব একটা ফানি একটা ক্যারেক্টার, খুব মজার একটা ক্যারেক্টার, তো যে কারণে পরিচালক কিন্তু সেখানে ট্রিটমেন্টটা সেরকমই কিন্তু করেছে। এই জিনিসটা ইমতিয়াজ আলীর কম বেশি সব ছবির ক্ষেত্রে দেখা যায়, যে তার ছবির ফার্স্ট হাফ ক্যারেক্টারগুলো খুব মানে হাসি মজায় থাকে, খুব লাইট, খুব হালকা ফুলকা ক্যারেক্টার হয়। কিন্তু ইন্টারভেলের আগে যখন এই যে ওদের মধ্যে প্রথম লিপ কিসটা হচ্ছে এই একটা সেই পাহাড়ি জায়গার মধ্যে, ওখানে ইন্টারভেলটা হচ্ছে, তারপরেই আর কি এবারে দেখবে ওই সেকেন্ড হাফতে ছবিটা কিন্তু একটা অন্যদিকে টার্ন নিতে শুরু করে। এবং তখন কিন্তু আমি আস্তে করে কিন্তু জনার্দন থেকে জর্ডন দেখতে, মানে ফার্স্ট হাফ হচ্ছে জনার্দনের গল্প, সেকেন্ড হচ্ছে জর্ডনের গল্প। এবারে এখানে তিনি বলাটা হচ্ছে যে ইমতিয়াজ আলী ছবির ক্ষেত্রে দেখবে সে কিন্তু ড্রামা, ইমোশন বা ক্যারেক্টার জানি এগুলো তো ফুটিয়ে তুলতে পারেই। তার ছবিগুলো ট্রোপস, সেগুলো আমি বলছি। তার ছবিগুলো এটা হয় কি, প্রোটাগনিস্টের একটা জার্নি থাকে, যেটা আমরা তামাশায় বেদের ক্ষেত্রে দেখতে পাই, এখানে জনার্দন থেকে জর্ডনের হয়ে ওঠার গল্প দেখতে পাই। যেটা মেন সেটা হচ্ছে যে ইমতিয়াজের ছবির মধ্যে না, সে দুঃখটাকে, মানে দুঃখ, পেন, দর্দ, এটাকে এমনভাবে ফুটিয়ে তুলতে পারে কোনো রকম মেলোড্রামা ছাড়াই। এটাই তার ছবিকে খুব স্পেশাল বানায়। একটা জায়গায় দেখবে কুমুদ মিশ্রা বলে যে শিল্পী হতে গেলে ভিতরে দুঃখ, কষ্ট, দর্দ এগুলো থাকতে হয়, এগুলো না থাকলে শিল্পী হওয়া যায় না। এই জিনিসটাকে প্রথমে সে কিন্তু ক্যাজুয়ালি নেয়, যে আমার তো কোনো কঠিন রোগ নেই, আমি তো কাছে কখনো বুলি হয়নি, আমি কখনো প্রেমে ব্যথা পাইনি, আমি তো মানে বাবা মায়ের মানে কুড়িয়ে পাওয়া সন্তান নই,
আমি অনাথ, আমার তেমন দুঃখ নেই, তাহলে কী করে শিল্পী হব। এবার সে দেখবে ক্যাজুয়ালি নার্গিসকে প্রপোজ করে দেয়, খুব ক্যাজুয়ালি, মজা সে জিনিসটাকে নেয়। কিন্তু ওই ফ্লার্টিংটাই যখন তার কাছে সত্যিকারের ভালোবাসা হয়ে ওঠে, ওই যখন সে ভালোবাসায় ব্যথা পায়, কষ্ট পায়, তখন সে কিন্তু ওই ব্যথাটা বুঝতে পারে, তখন সে কিন্তু আস্তে করে কিন্তু জনার্দন থেকে জর্ডন কিন্তু হয়ে ওঠে, ঠিক আছে। এবং লাস্টে যখন বলে যে মেরা দিল টুটনা নেই চাইয়ে, আউটস্ট্যান্ডিং, অসাধারণ ওই দৃশ্যগুলো, ঠিক আছে। মানে ইমতিয়াজ এই দৃশ্যগুলো সুন্দর করে স্টেজ করে, যেটা একটু আগে বললাম যে সে এই দুঃখ, ব্যথা, কষ্ট, দর্দ, এটা কেমনভাবে ফুটিয়ে তোলে উইদাউট এনি মেলোড্রামা। এইগুলো এটাই তার ছবিকে না, এখানে ছবিটাকে মানে ছবিগুলোকে স্পেশাল বানায় আর কি। তো রকস্টার এইখানে হচ্ছে খুব স্পেশাল একটা ছবি। এবং শুধুমাত্র যে জর্ডন নেই, তার সাথে সাথে ছবির মধ্যে বাকি যে ক্যারেক্টারগুলো, যেমন এখানে আমরা যদি বলি কুমুদ মিশ্রা ক্যারেক্টারটা দারুণভাবে লেখা, হিরের ক্যারেক্টার দারুণভাবে লেখা। এখানে কিন্তু মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু মেন জর্ডানেরই গল্প বা জনার্দনেরই গল্প, মানে জনার্দন থেকে জর্ডন হওয়াটার গল্প। এবার তাকে ঘিরে সব কিছু আবর্তিত হচ্ছে। এবার আমরা যা দেখতে পাচ্ছি যে সেই যে মানে তার যে এফেক্ট, মানে জনার্দনকে যে ঘটনা হচ্ছে, যা কিছু ঘটছে, তার ফলে বাকি ক্যারেক্টারগুলো কীভাবে এফেক্টেড হচ্ছে, এটা কিন্তু পরিস্থিতি দারুণভাবে কিন্তু দেখিয়েছেন আর কি। এর সাথে সাথে বলবো যে ছবির মধ্যে পারফরমেন্স, মানে রণবীর কাপুর, হোয়াট আ পারফরমেন্স, কি দারুণ তার অভিনয়। মানে ফার্স্ট হাফ তাকে আমি এখানে সেটা দেখতে পাই, একটাই ক্যারেক্টার, একটাই মানুষ, দেখ শেড অনেকগুলো, মানে অনেকগুলো, দুটো শেড বলা যেতে পারে আর কি। মেনলি প্রথমে দেখতে থাকে জনার্দনকে কোনো কিছু সিরিয়াসলি নেয়, খুব সব কিছু ক্যাজুয়ালি নেয়, খুব মজার একটা ছেলে। এবার আস্তে আস্তে করে সে একটা মেয়ে মানে সাথে সম্পর্কে জড়াচ্ছে, এটাকে ভালোবেসে ফেলছে, কষ্ট পাচ্ছে। এই যে তার ট্রান্সফরমেশনটা, এই যে তার চেঞ্জটা, এটাকে সে এক তো হচ্ছে পরিচালকের রাইটিং তো আছে ছবিটার মধ্যে, রাইটিং তো অসাধারণ বললামই, তাই তখন সেটা আমি অ্যানালাইজ করলাম। কিন্তু তার সাথে হচ্ছে যে অভিনয় করছেন, সে অভিনেতার কনভিকশন, মানে যখন ছবিটা শুরু হচ্ছে, যখন দেখবে জনার্দন ক্যারেক্টার দেখবে, তাকে আমরা কীরকমভাবে দেখতে পাই, আর একদম ক্লাইম্যাক্সে গিয়ে যখন ওই ও নাদান পরিন্দা গানটা গাইছে, মানে সেখানে তার যে ওই যে এক্সপ্রেশন, যখন হিরের কথা ভাবছে, মানে তাকিয়ে আছে, ওই যে চোখের কাজ, এক্সপ্রেশন, মানে অসাধারণ অসাধারণ। মানে এই যে ক্যারেক্টারের জার্নিটা এমনভাবে নিয়ে গেছে, বহন করে নিয়ে গেছে, দুর্দান্ত। এবার এখানে বলে রাখে যে রণবীর কিন্তু এই ছবির অরিজিনাল চয়েস ছিল না, এই ছবির প্রথম চয়েস ছিল হচ্ছে ঋত্বিক রোশন, জানে ঋত্বিক কেন করেনি, ঋত্বিক ছবি রিজেক্ট করে দেয়। দেন এই ছবির চয়েস ছিল হচ্ছে সাইফ আলি খান, যে গিটারটা যদি বাজাতে জানতে, তাকে তারপর সেকেন্ড চয়েস করা হয়। বাট তারপরে চুজ করেছে রণবীর কাপুরকে। রণবীর কিন্তু এই ছবির গিটার বাজানো সত্যি কিন্তু শিখেছিল আর কি, হ্যাঁ। এবং সেটা গিটার বাজানো দেখলে বোঝা যায় আর কি, যে এরকম ওই তাদের চুলখানো এরকম গিটার বাজানো আর কি, সে শিখেছিল, সেটা দেখলে বোঝা যায় আর কি। রণবীর ওখানে আউটস্ট্যান্ডিং, অসাধারণ, এই ছবি অসাধারণ। আমি যা দেখলাম যে ইমতিয়াজ আলী কিন্তু এখন অবধি, মানে রণবীর কাপুর ইমতিয়াজ আলী সবতলে কিন্তু ইউজ করেছে, এটা আমি দেখলাম, সেটা তামাশার ক্ষেত্রেও দেখলাম, সেটা আমি রকস্টারের ক্ষেত্রেও দেখলাম আর কি। নার্গিস ফ্যাক্টরির ক্ষেত্রে যদি বলি, নার্গিস ফ্যাক্টরি কিন্তু এখানে কিন্তু বেশ ভালো অভিনয় করেছিল ছবিটার মধ্যে, হ্যাঁ। হতে হবে তখন ছবিটার মধ্যে তার অভিনয় আমার অত ভালো লাগেনি, অনেকে তার অভিনয় খুব একটা ভালো ছিল না, কিন্তু আমি তো ছবিটা তার অভিনয় কিন্তু বেশ ভালোই ছিল, হ্যাঁ। এটা অবশ্যই বলা যায় যে নার্গিস ফ্যাক্টরি খুব ভালো অভিনেত্রী তো নয়, হ্যাঁ। হতে পারে যে ডিরেকশনের গুণে, বা যেহেতু ইমতিয়াজ ভালো ডিরেক্টর, সেই কারণে তার অভিনয় ছবির মধ্যে ফুটে এসেছিলো। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে যদি তার থেকে আরও কোনো বেটার অ্যাক্ট্রেস যদি কাজ করতো, লাইক দীপিকা পাড়ুকোন হোক, অনুষ্কা শর্মা হোক, এরা যদি কাজ করতো, তাহলে ছবিটা হয়তো মানে ইম্প্যাক্ট আর বেশি হতো, মানে ক্যারেক্টারটা আরও বেশি কিন্তু ফুটে আসতো। আমি বলছি নার্গিস একটি ছবির মধ্যে খারাপ কাজ করে না, তার কাজ কিন্তু বেশ ভালোই, কিন্তু এর থেকে পাওয়ারফুল অ্যাক্টর যদি হতো, তাহলে এটা বলা যায় যে মানে এই ক্যারেক্টারটা আরও বেশি করে ফুটে আসতে আর কি। কারণ ক্যারেক্টারের মধ্যে অনেক কিন্তু মেটেরিয়াল ছিল, কিন্তু যাই হোক নার্গিস ফ্যাক্টরি সে তার মতো করে যেটুকু করেছে বেশ ভালোই করেছে আর কি, তার হিসেবে দেখতে গেলে আর কি। আর কুমুদ মিশ্রা
দারুণ অভিনয়, মনে রাখার মতো অভিনয়। অদিতি হায়দারি বেশ ভালো, জয়দীপ আলাবাদ ছোট্ট একটা চরিত্রে খুবই ভালো, মানে ওই যে চরমার যে সিনটা, মানে হোয়াট আ পারফরমেন্স, কি দারুণ তার পারফরমেন্স আর কি, দুর্দান্ত আর কি। আর যেটা বলতে সেটা হচ্ছে যে এই ছবির গান, এআর রহমানের ব্যাকগ্রাউন্ড স্কোর আর মিউজিক, যখন ওই হলে বসে ওই সাডা হাক শুনছি, মানে একটা আলাদা গুজবাম্প দিচ্ছে, বা যখন ও নাদান পরিন্দে শুনছি, যখন একদম শেষ যখন গাইছি, যখন মোহিতচনের কি ভয়েস, কি গলা, মানে কি দরদ, আর তার সাথে রণবীর কাপুরের সময় এক্সপ্রেশন, ওই গানটা নাদান ফরিন্দে সেটা আবার ইমোশনাল করে দিচ্ছে আর কি। মানে সত্যি বলতে গানগুলো এমন ছিল, রকস্টার অ্যালবাম এমনের, মানে শুধুমাত্র ছবিটা না, তার সাথে গানগুলো প্রত্যেকটা গান কাল্ট একদম, এবং গানগুলো কিন্তু একদম সঠিক সময় মানে প্লেস করা একদম, মানে যখন যে সিচুয়েশান আসছে সেই অনুযায়ী কিন্তু গানগুলোকে কিন্তু প্লেস করা হচ্ছে। এটাও কিন্তু দেখবার মতো জিনিস একদম আর কি, ব্যাপার আর কি। মানে গানগুলো শুনে বলছে না যে সত্যি না সেই সময় যেন পৌঁছে যায় আর কি, মানে এই গানগুলো সেই সময় তো শুনতাম, মানে মজা লাগতো আর কি, মানে সেই সময় যেন ফিরে গেলাম যেন আর কি। মানে ওই সাডা হাক, অ্যাথেরাক বা ওনাদান পারিন্দে ঘা রাজা, এই গানগুলো না সত্যি মানে একটা আলাদাই একটা চার্ম এনে দেয়, একটা আলাদা একটা অনুভূতি জায়গায় মানে মনের মধ্যে একদম আর কি। আর টেকনিক্যালি বলবে ডিসেন্ট, মানে হতে পারে যে হয়তো 13 বছর ফিরে গেছিলো, ডিসেন্টই লাগছে দেখতে আর কি। হ্যাঁ, ক্যামেরা কাজ যেগুলো হয়, এবার দেখো এই ছবিটা তো মানে সেরকম টেকনিক্যাল ছবি তো নয় যেটা টেকনিক্যাল দিক নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, মানে ক্যামেরার কাজ, বিজিএম এগুলো ভালো, ডিফিনেটলি মানে বিজিএম করেছে, ক্যামেরা কাজ ভালো, কালার গ্রেডিং, মেকিং এগুলো সব ভালো। এটা মেনলি হচ্ছে একটা মানুষ, সাধারণ মানুষ, যে জনার্দন তার রকস্টার জর্ডন হয়ে ওঠার গল্প, একটা সাধারণ মানুষের শিল্পী হয়ে ওঠার গল্প, ঠিক আছে। এটা হচ্ছে যেখানে প্রেম বা ভালোবাসা এবং সেই ভালোবাসা থেকে দুঃখ বেদনা, যেটা একটা বড় রোল, একটা বড় ভূমিকা পালন করে। তো এই ছিল আমার ওপিনিয়ন, আমার আলোচনা রকস্টার ছবিটাকে নিয়ে। তো ছবিটা আমি জানি ছবিটা বহু মানুষ দেখেছে, তাই যারা দেখেন এই কথাটা আমি আর বলছি না। তো এটাই বলবো যে ছবিটা ঘিরে তোমাদের কি ওপিনিয়ন, প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করো। আর যদি তোমরা ছবিটাকে রিভিজিট করতে চাও তাহলে ছবিটা হলে চলছে, বুক মাই শোতে চেক করে নিও, কোথাও 99 টাকায় রয়েছে, সবগুলো 99 টাকায় নেই কিন্তু। আর মোস্ট প্রবাবলি কালকে অবধি লাস্ট থাকছে, কারণ কালকে আবার কালকি রিলিজ করে যায়, তার রিভিউ কালকেই আসবে আর কি, কালকে দেখতে যে কালকি। তো যদি মনে করো হলে গিয়ে দেখে আসতে পারো, যদি সুযোগ পাও, যদি সুযোগ থাকে, যদি হলে যদি রেখে দেয় তাহলে অবশ্যই দেখে আসতে পারো। আর না হলে তো বাড়িতেই থেকেই দেখতে পারো, জিও সিনেমাতে রয়েছে, জি5 সেখান থেকে সেটা অবশ্যই দেখো, রিভিজিট করো যদি মনে করো। দেখে কমেন্টে ছবিটা তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স প্রোভাইড করলো। যদি আমার এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর আমার সঙ্গে যুক্ত এলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিজের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে আমার ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর সাপোর্ট। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।